আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই রাজপথের আলোচনায় থাকা নানান বিষয়গুলো নিয়ে, নানান প্রশ্নের উত্তরও খুঁজব আমরা। এবং এই উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে তিনজন অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। ডাক্তার সাজিদুল হক রুবেল, সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব মীর আরশাদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই মীর আরশাদুল হক, একটু আপনাকে দিয়েই শুরু করি আমরা, যেহেতু আজকে দিনভর চট্টগ্রামের পটিয়ায় একটি আন্দোলন ছিল এবং যে কারণে টানা 9 ঘন্টা বোধ হয় সড়ক অবরোধ ছিল। ওই যেহেতু একটি মহাসড়ক, সাধারণ মানুষ দীর্ঘ ভোগান্তিতেও ছিল। যে দাবিটি দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা আসলে আন্দোলন এই সড়কটি অবরোধ করে রেখেছে, দাবি হচ্ছে যে তারা একজন ছাত্রলীগ নেতাকে নিয়ে গেছে থানায়, তাকে গ্রেফতার করতে বলা হয়েছিল। পুলিশ বলছে ওনার বিরুদ্ধে মামলা নেই, তাই গ্রেফতার করেনি। এর জন্য আসলে মহাসড়ক অবরুদ্ধ করে 9 ঘন্টা আন্দোলন, সেটা কি আসলে মানে মবকে জাস্টিফাই করার পক্ষে এক ধরনের সম্মতি দেয় কিনা? আচ্ছা, এই ঘটনাটা আসলে আমরা প্রথম যখন শুনি, সাথে সাথে খোঁজ নিলাম আমি ওখানে, মানে এক্স্যাক্টলি কি হয়েছিল। সেই জায়গায় যে ঘটনাটা ঘটে, যে ছাত্রলীগের এক নেতাকে তারা থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে বলে যে ওনাকে আপনারা অ্যারেস্ট করেন। আপনি যেটা বললেন যে থানার পক্ষ থেকে বলা হয়েছে তার কোনো মামলা নেই, ঘটনাটা এইখানেই শেষ হতে পারত। কিন্তু ঘটনাটা আমরা যেটা দেখি, যে ওই যে 4-5 জন প্রথমে গেল, তাদের সাথে এই মামলা নেওয়া এবং ওই ছাত্রলীগের নেতা এই কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ হচ্ছে তাদেরকে উপর্যুপরি আক্রমণ করে থানার ভিতরে। যারা নিয়ে গেল, মানে পুলিশ কেন উপর্যুপরি আক্রমণ করলো সেটা আমরা জানি না, মানে কোনো কারণ ছাড়া। হ্যাঁ, সেটাই আসছি আমি। পরে 4-5 জন থেকে আরও কিছু ছেলে যারা খোঁজ খবর পেল, এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছেলেরা ছিল, এখানে এনসিপির পক্ষ থেকে কয়েকজন গেল, এখানে অন্যান্য দলেরও আমরা পরবর্তীতে শুনেছি বিএনপি ঘরানার বা জামাত ঘরানার লোকজনও ছিল। একই সমবয়সী কিছু ছেলে একসাথে গিয়ে সেই দাবিটা তারা করে যে ওনাকে অ্যারেস্ট করতে হবে। তো স্বভাবতই জুলাই মাস, একটা আবেগ কাজ করেছে এবং হচ্ছে ছাত্রলীগের ওই নেতাকে দেখে তারা দেখছে ওপেনলি ঘোরাফেরা করছে, বা তার প্রতি একটা ক্ষোভ ছিল, ক্ষোভের জায়গা থেকে তারা নিয়ে যায়। কিন্তু যদি মামলা না হয় সেরকম ওই 4-5 জনের, জি সেটা আসছি, ওই 4-5 জনের পরে যে টিমটা গেল 20-25 জনের উপর আবার হামলা করলো। আমাদের কাছে যতটুকু খবর আসছে যে 30 থেকে 50 জন আহত। এবং মানে এইটা আমরা যেটা পরে খোঁজ নিলাম, যে এমন কি ঘটনা ঘটে যে আপনার জুলাই মাসে আবার একই রকম পুলিশি আক্রমণ। এখানে যে ব্যক্তি দায়িত্বে ছিল ওসি থানার, তার এতটুকু ক্যাপাবিলিটি থাকা উচিত যে একটা পক্ষ আমার কাছে আসলো কিছু দাবি নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে, সেটাকে আমার হ্যান্ডেল করার মতো ওই সামর্থ্য ওইখানকার থানার ওসির থাকা উচিত। পরবর্তীতে ওসির পরে যখন আরও উচ্চপদস্থ কর্মকর্তারা ওখানে গেলেন পুলিশের পক্ষ থেকে, তারাও আবার একই অর্ডার যে ওদেরকে মারো। তো এই জিনিসটা আসলে আমরা যেটা বলা হচ্ছে যে মব সৃষ্টি করছে বা এটা, আমরা মনে করি যে ঘটনা সম্পূর্ণ উল্টা। পুলিশ এখনও তার যে মনস্তাত্ত্বিক যে জায়গা থেকে এখনও ফেরত আসতে পারে নাই, কাজ করছে অনেক জায়গায়, তারা পরিশ্রম করছে, ঠিক আছে। কিন্তু আপনার কথা রেশ ধরেই যদি বলি, থানার যিনি ওসি তিনি পেটানোর নির্দেশ দিলেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সবাই পেটানোর নির্দেশ দিচ্ছেন কোনো ধরনের কারণ ছাড়াই। আমি পুলিশের ওসির যে বক্তব্য দেখেছি গণমাধ্যমে, তিনি বলেছেন যে তারা আইনানুগভাবে চেষ্টা করেছেন আপনাদেরকে, অর্থাৎ আপনাদের যারা ছিলেন সেখানে, তাদের প্রতিহত করার। এবং তিনি একটি কারণ ব্যাখ্যা করেছেন, সেখানে 7 জন আসামি রয়েছেন যারা রিমান্ডের আসামি, ফলে নিরাপত্তার খাতিরে তাদের যে সিসি ক্যামেরার ফুটেজ, সেখানে কেবল 5 জন না, অসংখ্য মানুষ থানার ভেতরে তাদের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভেতরে প্রবেশ করেছে। সেটি কি এক ধরনের নিরাপত্তার ঘাটতি নয়? না, আপনার ওই যে রিমান্ডের আসামির কথা বলছেন, সেটার সাথে তো আমাদের কোনো সম্পর্কিত নাই। সেখানে তো আমাদের কোনো এমন তো বলা হয় না যে ওই রিমান্ডের আসামিদের ছেড়ে দেন, বা ওই রিমান্ডের আসামিদের ব্যাপারে কোনো কথা ছিল, কোনো রকম কোনো কথা ছিল না। কথা ছিল যে আমরা মামলা করার জন্য একজনকে নিয়ে আসছি, যাকে আমরা ধরে বলতেছি যে একে আপনি অ্যারেস্ট করেন। দেখেন, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায়, যে কেউ আওয়ামী লীগ করছে বা কেউ ছাত্রলীগে পোস্টেড ছিল জুলাইয়ে বা অতীতে,
তার কোনো আক্রমণের তার দ্বারা মানুষ শিকার হয় নাই, তার দ্বারা কোনো জুলুম হয় নাই, তার দ্বারা কোনো অত্যাচার হয় নাই, মানুষ খুন হয় নাই, তাহলে তাকে আপনি চাইলে থানায় দিয়ে আসলেন, এটা কিন্তু আমরা একমত না। দাবি হিসেবে আপনারা নিয়ে গেছেন, আপনি যদি তাকে দেখেন যে সে নিরপরাধ, সেক্ষেত্রে তাকে আপনি অ্যারেস্ট না করতে পারেন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন আপনাকে থানায় একটা গ্রুপ গেল, সেই গ্রুপটার সাথে আপনার কথা কাটাকাটি হলো বা আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং হলো না, তার মানে এই না যে তাকে আপনি পিটিয়ে আহত করে চট্টগ্রাম মেডিকেল পাঠিয়ে দেবেন। কিন্তু ওই সংখ্যক মানুষকে আসলে পুলিশ কিভাবেই বা নিবৃত্ত করবে যদি বলেন, একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই যে যেহেতু এই মানুষগুলো গেছেন থানায়, তারা সরছেন না, কিভাবে পুলিশ তাদেরকে সরাবে? সেটা আপনাকে নেগোসিয়েশন, এই এতটুকু নেগোসিয়েশন ক্ষমতা আমি মনে করি থানার থাকা উচিত। আর আপনি যদি আক্রমণের ধরনটা দেখেন, যাদেরকে মারা হয়েছে জুলাইয়ে, তারা একদম সম্মুখ সারির নেতা, একদম সম্মুখ সারি, তারা কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করছে যে আমরা এই দাবিটা নিয়ে আপনার কাছে আসছি। কিন্তু আমাদের কাছে যে খবরটা আসলো যে ওখানকার যে ওসি, তার অ্যাপ্রোচ বিষয়টা এমন ছিল যে সে তার যে গালিগুলা দিছে, যে কথাগুলো বলছে, যে জুলাই, মানে আমি এখানে উচ্চারণ করতে পারতেছি না, জুলাইকে নিয়ে তার একটা ক্ষোভ, হ্যাঁ, সেটা সে ডিরেক্টলি বলেছে যে জুলাই ইয়া করো বা হচ্ছে নেতাদেরকে আমরা দেখে নিব, এই ধরনের থ্রেট কিন্তু সে আগেও দিয়েছিল ওই ওসি। তো আমরা মনে করি যে এটা তার একটা ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে ঘটে, যার কারণে খুব স্বাভাবিকভাবেই ওখানে আমরা যাই। এবং আজকে সারাদিন একটা আন্দোলন ছিল, যে কারণে আপনি যেটা বললেন মহাসড়কে একটা যানজটের সৃষ্টি হয়, সেটার জন্য অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করি। একই সাথে আমাদের যে দাবি, সমাধান তো হয়নি, সমাধানের বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে কালকের ভিতরে যে দোষী যারা, তাদের ব্যাপারে প্রোগ্রাম আছে, মানে কর্মসূচি আছে। হ্যাঁ, কর্মসূচি আছে, যদি না তারা সেই দাবি। জি, আমি আপনার কাছে আবার ফিরছি। তার আগে একটু আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, একটু আপনার কাছে জানতে চাই, কুষ্টিয়ার একটি ঘটনা আপনার নিশ্চয়ই দৃষ্টিতে এসেছে। কুষ্টিয়ার পৌর বিএনপির কমিটি নির্বাচনে ভোট চুরির অভিযোগে বিএনপির দলীয় কার্যালয়ে ঘেরাও করেছে পরাজিত নেতাকর্মীরা। পাশের ভবন থেকে সিলমারা ব্যালট উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের অভিযোগ, একজনের অভিযোগ করেছেন, যদি এই নির্বাচনে এমন কারচুপি হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে আপনাদের উপর বিশ্বাস করবে? একটু আপনার কাছে জানতে চাইছি, তাহলে যেসব রাজনৈতিক দলগুলো এখন স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চাইছে, তাদের সেই দাবিটিকে এক ধরনের যুক্তি কি বলা যায়? ধন্যবাদ আপনাকে। আবার ডান পাশে এবং বাম পাশের সম্মানিত সহ-আলোচক মণ্ডলী, যমুনা টেলিভিশনের অসংখ্য দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। কুষ্টিয়ার এই ঘটনাটা আসলে আমি একটু গণমাধ্যমে দেখেছি, আমি টোটাল বিষয়টা আসলে ভালোভাবে জানি না বলতে অথেন্টিক যে নিউজটা সেটা জানি না। এবং এটা এ ধরনের কোনো ঘটনা যদি ঘটেই থাকে, যেহেতু গণমাধ্যমে এসছে আমি ধরেই নিলাম ঘটেছে, বক্তব্য প্রচার হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, টেলিভিশনে প্রচার হয়েছে, তো এটা স্থানীয়ভাবে কাউন্সিল নির্বাচন, একটি বড় রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এগুলো থাকেই। সেক্ষেত্রে ধরেন যদি এরকম কোনো দুঃখজনক ঘটনা ঘটেই থাকে, সেক্ষেত্রে এটা যে নির্বাচন কমিশন করা হয়েছে তাদের ব্যর্থতা এবং দুর্বলতা, এটাই আমি বলবো। এবং এটা একটা অনুচিত বিষয়। কিন্তু পক্ষান্তরে আপনি সাথে যে প্রশ্নটা নিয়ে এসছেন, এটা আসলে এটার সঙ্গে যায় না। কিন্তু আপনার দলের নেতাই তো বলছেন যে এই নির্বাচনেই যদি আপনারা এটি করেন তাহলে সাধারণ মানুষ, তো দুইটা পক্ষ আছে। হ্যাঁ, পরাজিত যিনি হেরে গেছেন তার পক্ষে দুইটা পক্ষ। এখন আপনি যদি দেখেন, তিনি বিএনপি নেতা, এই ঘটনার পরে কিন্তু ওইটা কিন্তু এমন না যে ফলাফল প্রকাশিত হয়েছে, ওখানে এক পক্ষকে বিজয়ী ঘোষণা করা হয়েছে জোর করে। এটা পরে কিন্তু এই ফলাফলটা স্টপ করে রাখা হয়েছে এবং সেখানে আমাদের কেন্দ্র থেকে হস্তক্ষেপ করা হয়েছে, আমি যতটুকু দেখলাম, এবং ওইটা ওই অবস্থায় রয়েছে। তো জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন সেটা তো বিএনপি নেতা কর্মীরা পালন করবে না। কিন্তু এই নির্বাচনে যদি ব্যালট পাওয়া যায় পাশের ভবনে, সিলমারা ব্যালট, তাহলে আপনাদের অধীনে পরের নির্বাচনে ওনার যে প্রশ্ন যে সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবে, ব্যবস্থাপনার দুর্বলতা থাকে, সেখানে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে দু একটা জায়গায়। মানে যেটা ঘটছে সেটা তো অস্বীকার করে লাভ নাই, এবং সেটা খুবই দুঃখজনক ঘটনা, এটা হওয়া উচিত না। তার মানে এটার সঙ্গে যদি আপনি নির্বাচন হয় কাদের অধীনে, প্রশাসনের অধীনে,
তো সেটার সঙ্গে একটা পলিটিক্যাল পার্টির তাহলে বিগত 3টি নির্বাচনের জন্য আওয়ামী লীগকে কোনো দায়ী করছেন না? না না, আওয়ামী লীগের ছিল কিনা, এখানে বিএনপির ইন্ধন আছে কিনা, বিএনপির কেন্দ্র থেকে এরকম কোনো নির্দেশনা আছে আওয়ামী লীগ কিনা? এখনো স্বীকার করেনি যে তাদের কোনো ইন্ধন ছিল নির্বাচনে। আওয়ামী লীগ স্বীকার করেনি, কিন্তু আওয়ামী লীগ দুঃখ প্রকাশও করে না কখনো। আমি তো এখানে জেনেই দুঃখ প্রকাশ করলাম, এবং এটা নিশ্চয়ই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং এটা দুঃখজনক ঘটনা। এটা তো আমি বললামই, যেহেতু টোটাল বিষয়টা আমি জানি না, কিন্তু দেখেছি যে ওটার ফলাফলটা স্থগিত করে রাখা হয়েছে। তো ফলাফলটা স্থগিত করে রাখা হয়েছে তার মানে কি, কেন্দ্র এটা হস্তক্ষেপ করেছে, এবং কেন্দ্র এটাকে প্রশ্রয় দেয়নি। দলীয় আভ্যন্তরীণ যেহেতু বিষয়, সেটাকে প্রশ্রয় দেয়নি একটি রাজনৈতিক দল। এর বাইরে আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আমাকে অপেক্ষা করতে হবে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা, এর বিরুদ্ধে যারা এর সঙ্গে দায়ী তাদের বিরুদ্ধে আমি নিশ্চিত আশা করি যে দল থেকেই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত তার বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো এইসব বিষয়ে খুব কনসার্ন। আপনি দেখেছেন প্রায় সমস্ত বিষয়গুলি উনি ব্যবস্থা নিচ্ছেন, এবং এই বিষয়ে আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা একটা সিদ্ধান্ত পেয়ে যাব। এটার সঙ্গে ওই নির্বাচনের ওই নির্বাচন যেহেতু আপনার দলেরই একজন প্রশ্ন করেছে, সেজন্য আমি জানতে চাই। আমার দলের বলতে কি, আমার দলের কোন মাপের মানুষ? পৌর নেতা, তিনি যেহেতু সংবাদ সম্মেলন করেছেন, সেজন্য তিনি ভিকটিম। হ্যাঁ, ভিকটিম হিসেবে উনি কথা বলতেই পারেন। এখন তার মানে কি, তাহলে নির্বাচন দরকার নেই? না, নির্বাচন দরকার নেই না, বলতে চাচ্ছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনের যে দাবিটি বাকিরা করছে, যে দলীয় সরকারের অধীনে হলে ম্যানিপুলেট হওয়ার চান্স। দলীয় সরকার অধীনে নির্বাচন তো আমরাই বিরোধিতা করে আসছি। দলীয় সরকারের অধীনে এখানেও দলীয় কোনো নির্বাচন কমিশন কিনা তা আমি জানি না। এখানেও যদি দলের বাইরের কাউকে দিয়ে নির্বাচন কমিশনটা করা হয়, এটা করার নিয়ম। কোনো লয়ার বা ভোটে দাঁড়াবেন না, প্রার্থী হবেন না, এরকম ব্যক্তিদেরকেই তো কাউন্সিলে আপনার বিচারক হিসেবে প্রধান নির্বাচন কমিশনার বা অন্যান্যদেরকে নিয়োগ দেওয়া হয়, এবং সেটাই হওয়া উচিত। এটা যদি আমি আবারও বললাম যে যেহেতু বিষয়টা আমার কাছে স্পষ্ট না, সেজন্য আমি খুব স্পষ্ট বক্তব্য আপনাকে রাখতে পারবো না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই ঘটনা, এটা বিএনপির কেউ করুক, অন্য কেউ করুক, এটা নিন্দনীয়, দুঃখজনক, এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং গ্রহণ করা হবে সেই বিশ্বাস আমি করি। জি, ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, আজকে শেখ হাসিনার বিরুদ্ধে 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং এই ট্রাইব্যুনালের প্রথম রায়, যদিও সেটি আদালত অবমাননার বিরুদ্ধে, আসলে এই হত্যার শাস্তি নয়। আসামি পক্ষের আইনজীবীও নিয়োগ দিয়েছে রাষ্ট্র। একটু আপনার কাছে জানতে চাই যে এর ফলে কি আসলে বিচারের স্বচ্ছতা ফিরবে কিনা, যে রাষ্ট্রের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করার? এটি এই কারণে বলছে যে এর আগে যুদ্ধাপরাধের বিচার নিয়ে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল বা শাস্তি দেওয়া হয়েছিল, এরপরে জামায়াত নেতারা এখন বলছেন যে ওই বিচারটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আওয়ামী লীগের এই শেখ হাসিনার এই বিচারও কি পরে প্রশ্ন উঠতে পারে? ধন্যবাদ আপনার মাধ্যমে, এবং যমুনা টিভির সকল দর্শকদের এবং আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। শাস্তি বা বিচার প্রক্রিয়া ধীর গতিতে, সম্ভুক গতিতে হলেও অগ্রসর হচ্ছে। আপাতত এটাতে স্বস্তি বোধ করছি আর কি। তারপরে আপনি যেটা বলেছেন সেটা আরও অনেক পরের বিষয় আর কি। রাষ্ট্রপক্ষ কখন আইনজীবী নিয়োগ করে যে কোনো মামলার ক্ষেত্রে, এখানে যেখানে হচ্ছে বিবাদী অনুপস্থিত, বিবাদীর পক্ষ থেকে কি কোনো আইনজীবী উপস্থিত হয়েছেন? কোনো উপস্থিত হননি। আর বিগত দিনে যে যুদ্ধাপরাধী বিচার ছিল, সেখানে 2-1 অবশ্য বিবাদী অনুপস্থিত ছিলেন। প্রথম রায় যেটা হয়েছিল যুদ্ধ অপরাধীদের ক্ষেত্রে, তিনি অনুপস্থিত ছিলেন, বাকিরা তো উপস্থিত ছিলেন, তাদের আইনজীবীরা উপস্থিত ছিল। তো সেটার সাথে এটা মিলানোটা হচ্ছে কোনোভাবেই ঠিক না, আমি খুব সংক্ষেপে এটা মনে করি। ঠিক আছে। আর স্বস্তির জায়গা হচ্ছে যে জুলাইয়ের 1-2 তারিখ, আজকে 2 তারিখ, যে শাস্তির বিচারের প্রক্রিয়াটা অগ্রসর হচ্ছে আর কি। কারণ এটা নিয়ে তো আমাদের মধ্যে খুব হতাশার জায়গা আছে যে 1 বছর পেরিয়ে গেছে, তো সেই রকম কোনো অগ্রসর আমরা হতে পারি নাই, কোনো অগ্রগতি আমরা সেভাবে সাধন করতে পারি নাই।
আমি যদি একটু সাপ্লিমেন্ট জানতে চাই যে সেটার সাথে এটার মিলানোর না করতে আপনি বলছেন সেটা কি আগেরটা খারাপ ছিল এটা ভালো হচ্ছে, নাকি আগেরটা ভালো ছিল এটা খারাপ হচ্ছে, নাকি দুইটাই না সমান? কোন এটা তো অর্থে? বাধ্য, এটা তো আপনি বাধ্য, আপনি তো বিবাদীকে মানে অ্যাকিউজকে বলেছেন কোর্টে হাজির হতে, তিনি কোর্টে হাজির হন নাই, ঠিক আছে, তাকে আপনি অ্যারেস্টও করতে পারছেন না, আবার তিনি নিজের থেকে আত্মসমর্পণ করছেন না, বা তার হচ্ছে নিযুক্ত আইনজীবী এখানে উপস্থিত নেই, ফলে আর কি করার আছে, আপনি তো বাধ্য, ফলে আপনি বাধ্য হয়ে রাষ্ট্রপক্ষ থেকে একজন আইনজীবীকে নিয়োজিত করেছেন। আপনি তো জোর করেন, আপনি বলেন নাই যে মানে আওয়ামী লীগের কোনো আইনজীবী এখানে আসতে পারবে না, বা শেখ হাসিনার নিয়োগকৃত আইনজীবী এখানে আসতে পারবে না, এটা আপনি বলছেন না। আপনি তো কল দিয়ে রেখেছেন, আহ্বান করে রেখেছেন, কিন্তু তারা আসছে না, আত্মসমর্পণও করছে না, বা তার আইনজীবী এসে তার পক্ষে দাঁড়ায়নি আদালতে, আচ্ছা, বুঝতে ফলে পারছি। বাধ্য, সেই অর্থে। এটা যে কোনো ক্ষেত্রে এটা বাধ্য, এটা শুধু রাজনৈতিক মামলা বা রাজনীতিবিদের ক্ষেত্রে বা সাবেক প্রধানমন্ত্রী তার ক্ষেত্রে না, যে কোনো ইয়ার ক্ষেত্রেই হচ্ছে রাষ্ট্রকে সেই ব্যবস্থাই নিতে হয়, যে আইনজীবী নেই যেহেতু বিবাদীর, তো বিবাদীর আইনজীবী রাষ্ট্রকে নিয়োগ করতে হয়। এটা আমি যদি আইন এটা এই বিষয়ে আমি বিশেষজ্ঞ নই, ঠিক আছে, তবে রাজনীতি যেহেতু করি, নিজেরও মামলা টামলা খেয়েছি, সেই একটু অভিজ্ঞতা থেকে এটা আমি মানে বলছি আর কি, হাইপোথেটিক্যালি হলো। বিচার প্রক্রিয়া নিয়ে অনেকের বিশেষ করে এনসিপির পক্ষ থেকেই ধীরগতির অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় তারা বিচারের দাবি করেন। এটি কি এক ধরনের প্রমাণ করে কিনা যে বিচারের দিকে এগিয়ে যাচ্ছে, যেটি আপনি শুরুতে বলছিলেন যে এক ধরনের সন্তুষ্টি রয়েছে? এটা হচ্ছে আমরা একটু সন্তুষ্ট হলাম আর কি, ঠিক আছে, আমরা সন্তুষ্ট হচ্ছি, কিন্তু আমাদের দেখার এবং অপেক্ষার অনেক পালা বাকি আছে। কারণ বিচার প্রক্রিয়াটা কেন আসলে ধীরগতিতে হচ্ছে, প্রথম কথা হচ্ছে যেভাবে মামলা করা হচ্ছে বা করা হয়েছে বিগত দিনে আর কি, এই মামলা করার প্রক্রিয়াটাতেই হচ্ছে গিয়ে এমনভাবে যাবে যে এটা তদন্ত করতে করতে বহুকাল চলে যাবে, এটা তদন্ত করতে করতে। তো সেই জায়গায় আগের থেকেই হচ্ছে গিয়ে আমাদের সচেতন থাকা দরকার ছিল, আমাদের মানে আইন মন্ত্রণালয়কে যেমন সচেষ্ট থাকা দরকার ছিল, সচেষ্ট থাকা দরকার ছিল হচ্ছে রাষ্ট্রপক্ষকে, সচেষ্ট থাকা দরকার ছিল যারা মামলা করছি তাদেরকে। ফলে দেখা যাচ্ছে যে 150, 200, 300 মানে আমরা আসামি করছি, তো ফলশ্রুতিতে পুরো প্রক্রিয়াটা তো আগের থেকেই হচ্ছে কঠিন এবং জটিল করা হয়েছে। আর তারপরেও আবার এরকম প্রক্রিয়া আছে যে আজকে যে ঘটনাটা চট্টগ্রামে ঘটলো আর কি, তো সেটাও তো হচ্ছে গিয়ে নানান রকম মানে প্রতিবন্ধকতা তৈরি করবে আর কি, ঠিক আছে। মামলার ভারে হচ্ছে গিয়ে হাজার হাজার মামলার ভারে তো হচ্ছে আমাদের আদালত জর্জরিত থাকবে আর কি, এবং সেই মামলা শেষ পর্যন্ত কতদিনে আপনি সম্পূর্ণ করতে পারবেন। ফলে যাদের বিচার হওয়া দরকার ছিল, ঠিক আছে, যাদেরকে গ্রেপ্তার করা দরকার ছিল, তাদের অনেকেই তো পালিয়ে গেছেন, ঠিক আছে। এর মধ্যে যাদের নামে মামলা নেই বা যারা এখনো হচ্ছে গিয়ে অভিযুক্ত না, এরকম নতুনদেরকে নিয়েও যদি আপনি হচ্ছে গিয়ে ব্যস্ত থাকেন এবং ব্যস্ততার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থাকে ইনভলভ করে ফেলেন, তো সব কিছু মিলে তো মানে রাষ্ট্র প্রশাসন হচ্ছে আরও প্রতিবন্ধকতার মধ্যে পড়ে যাবে আর কি। তো এই জায়গাগুলো হচ্ছে এখনো সময় আছে, ধীরে ধীরে অগ্রসর মানে হচ্ছি আমরা। তো এটা তো আর বিচার প্রক্রিয়াকে তো আর বলা যায় না যে 7 দিনের মধ্যে বিচার করতে হবে বা ফেব্রুয়ারির মধ্যে বিচার করতে হবে, ডিসেম্বরের মধ্যে বিচার করতে হবে, এটা তার আপন গতিতে আগাবে। জি, আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, একটু আপনার কাছে জানতে চাই, এর আগে আমরা দেখলাম যে গেল অক্টোবরে সম্ভবত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে পটুয়াখালী 3 আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতার জন্য বিএনপির পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল। নুরুল হক নূর এখন আবার জামাতের সাথে বৈঠক করলেন এবং তাদের বক্তব্যে যেটি পাওয়া গেল যে তারা ভবিষ্যতে একসাথে দাবি দেওয়া আদায় রাজপথে থাকবেন। যেহেতু রাজপথে এখনকার সময় আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আমি বলছি না যে জুলাই ঐক্যের প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ জামাত রয়েছে, ওই পক্ষে নুরুল হক নূর যাচ্ছে, এবং এর আগের যে পিআর নিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যে অনুষ্ঠান ছিল, সেখানেও অন্যান্য যারা পিআরের পক্ষে তারা অংশ নিয়েছে এবং তাতে আপনাদের মিত্রদের অনেকে দেখা গেছে। অবস্থাটা কি এমন যে রাজপথে এখন আপনাদের মিত্ররা অন্য পক্ষে চলে যাচ্ছেন, এরকম কিনা? না না, গণতান্ত্রিক সৌন্দর্যটা কি? গণতন্ত্রের সৌন্দর্যটা তো এটাই, কোনো কোনো বিষয়ে একমত হবে, কোনো কোনো বিষয়ে একমত হবে না, এটা খুবই স্বাভাবিক জিনিস। সেখানে বিএনপি যা যা বলবে
বিএনপির মিত্রদেরকে তো বিএনপি কিনে নেয় নাই। বিএনপির কোনো কোনো বিষয়ে তারা একমত হয়েছে। বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে কেউ কেউ আন্দোলন সংগ্রামে পিছন থেকে ছিল, কেউ প্রকাশ্যে রাজপথে ছিল, কেউ মিছিল মিটিংয়ে ছিল, কেউ বিবৃতির মধ্যে ছিল। তো সবাই তো আন্দোলনের পার্ট, ভূমিকা এক একজনের এক এক রকমের হবে, এটি স্বাভাবিক। তো সেক্ষেত্রে নুরুল হক নূরের বিষয়টা চিঠি দিয়ে বলেছে বলতে তারা ওই ধরনের সহযোগিতা চেয়েছে, সেই কারণে দল থেকে চিঠি দিয়ে সহযোগিতাটা কি, যাতে গেলে তারা হয়তো কোনো জায়গায় প্রতিবন্ধকতা মনে করেছে বা কোনো জায়গা মনে করেছে যে বিএনপির সহযোগিতা প্রয়োজন, সেই সব জায়গায় যারা এটা ফিল করে দলকে জানিয়েছেন, দল এরকম একটা সহযোগী, বন্ধু, আন্দোলন সংগ্রামের সাথী, তাদেরকে সহযোগিতা করতেই পারে। সেই ধরনের একটা চিঠি গিয়েছিল। এরপর মাঝখানে নূরের এলাকায় কিছু ঝামেলাও হয়েছে, এলাকায় তিনি মারধরের আবার শিকার নুরুল হয়েছেন। হক নূরের তো ধরেন নিঃসন্দেহে সে একজন প্রতিবাদী মানুষ, কিন্তু আমাদের ছোটবেলায় হোসেন মোহাম্মদ এরশাদ যেরকম দেখতাম, সকালে এক কথা বিকালে আরেক কথা, এই ধরনের কিছু চরিত্র কিছু রাজনৈতিক দলের নেতা এবং রাজনৈতিক দলের মধ্যে ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে। এটাও গণতন্ত্রের সৌন্দর্যই মনে করি আমি, এটা কোনো খারাপ দিক মনে করি না। কিন্তু একেবারে মুহূর্তে মুহূর্তে ভোল পাল্টানো, এগুলো আমাদের কাছে যতটা না খারাপ লাগে, পাবলিক এটাকে আবার খারাপ দৃষ্টিতে দেখে। তো জামাতের কাছে যেতেই পারে, কোনো কোনো বিষয় জামাতের সঙ্গে একমত হইতে পারে, কোনো কোনো বিষয় ইসলামী আন্দোলনের সঙ্গে একমত হতেই পারে। এগুলো করে করে আবার নিজের একটু জানান দেওয়া ভালো। আবার ওখানে মনে হয় তার দলের সাধারণ সম্পাদক ছিল না, আমি যতটুকু জানি বা দেখেছি। নুরুল হক নূরী নিজের দলের সাধারণ সম্পাদক মনে হয় ওখানে ছিল না। তো আপনি বলেছেন যে অন্যান্য দলগুলো, এটা ধরেন হয় কি, পিয়ার নিয়ে রাজনৈতিক বিভাজন দৃশ্যমান হচ্ছে কিনা পিয়ার পদ্ধতির দাবিতে? হ্যাঁ, বেশ কয়েকটা রাজনৈতিক দল তাদের সঙ্গে একমত হয়েছে। এখন ধরেন কারো কারো সুবিধার জন্য তো কেউ কেউ অনেক পন্থা অবলম্বন করতেই পারে। যেমন আপনি ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাপান সফরে গিয়ে বলেছিলেন যে একটি রাজনৈতিক দল ছাড়া বাকি দলগুলো সব এটা চায়। তো কথা তো সত্য, কিন্তু পারসেপশনটা তো ভালো হয় না ইউনূস সাহেবের জন্য, যে একটা দল তার কথা সত্য বলতে মানে একটা দলই শুধু নির্বাচন চায়, বাকিরা চায় না। একটা দলের এটা কি কথা উনি সত্যি? বলছেন, আচ্ছা। কথা সত্য, বাকিরা অনেকেই ছিল। যদি আপনি সত্য ধরেও নেন, পারসেপশনটা তো খারাপ হয়েছিল ইউনূস সাহেবের জন্য। আচ্ছা। যে আপনি আকার তো বলেন নাই, যে 5টা দলের আকার আর একটা দলের আকার, একটা দলের ওজন আর 5টা দলের ওজন, এইটা মিলে যদি না কথা বলেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লেভেল, সেই লেভেলের সঙ্গে তো যায় না। কিন্তু সেটা যদি বলেন সেই ওজনের মাপকাঠি আসলে কি, আপনারা যদি ভোটের মাপকাঠি ধরেন, সেটি তো আরো 15-17 বছর আগে ভোট হয়েছিল, এরপরে তো ভোট হয়নি। এর মধ্যে নতুন 35 লাখ বা 40 লাখ ভোটার হয়েছে, মানদণ্ড পরিবর্তনও তো হতে পারে। না, আপনি সর্বশেষ মানদণ্ডই ধরেন না, সমস্যা কি? 17 বছর আগেরটা না, সর্বশেষ মানদণ্ডটাই ধরেন না। আপনি ধরেন আওয়ামী লীগের আমলেও যদি মনে করেন, না, সেই ভোট যেহেতু বিতর্কিত, সেটাকে তো মানদণ্ড হিসাবে নিচ্ছি। তাহলে আর মানদণ্ডের জন্য আপনাকে তো 17 বছর আগেরটাই চিন্তা করতে হবে। আচ্ছা। তার মধ্যে 2-4% কম হবে, বেশি হবে, জি। প্রত্যেকের বেলায় তো তাই হবে। জি, অবশ্যই প্রত্যেকের তো বেলায়। মানদণ্ডের জন্য এই ধরনের প্রশ্ন করাটাও তো মনে হয় একটু নিজের না, কাছে। আমার মানদণ্ডটা কি সেটির জন্য আমি জানতে চাচ্ছিলাম যে আসলে মানদণ্ডটা তো জনগণের পাবলিক পারসেপশন বলতে চাচ্ছেন। পাবলিক পারসেপশন আচ্ছা। হয় না। যে মীর আরশাদুল হক মানদণ্ডটা পরে ইউনূস সাহেব নিজেও আবার প্রমাণ দিয়েছেন, মানদণ্ডের পরিমাপটা উনি নিজেই কিন্তু প্রমাণ করেছেন যে পারসেপশনের যে চেঞ্জটা, ওইটা ভাঙানোর জন্য কিন্তু উনি আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওটাও কিন্তু দেশবাসী স্বাগত জানিয়েছে, নাকি? জি, মীর আরশাদুল হক, একটু আপনার কাছে জানতে চাই, আজকে একজন এর আগে আলোচনায় ছিল সাবেক সহকারী কমিশনার তাপস্বী তাবাসসুমের বিরুদ্ধে সরকারি শৃঙ্খলা বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়, চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আপনার মনে আছে কিনা, লালমনিরহাটের, যিনি 5 আগস্টের পরপরই সরকারের সমালোচনা করেছিলেন এবং সেই আজকে এর আগে সাসপেন্ড করা হয়েছিল, আজকে তাকে বরখাস্ত করা হয়েছিল। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা আসলে যেটি দেখলাম বা চাকরি বিধিতে
এইভাবে স্পষ্ট করা নাই যে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যাবে কি যাবে না, যদি অসদাচরণের ব্যাখ্যা দেয়া আছে। তো অসদাচরণ যে সরকারের সমালোচনা করলে সেটা অসদাচরণ হবে কিনা সেটার বিরুদ্ধে এই যে গুরুদণ্ড দেয়া, একটু আপনার কাছে জানতে চাই কি এতে এক ধরনের মতও কি দমিত হয়? আমি মনে করি ঠিক আছে, আমার মনে হয় না মতের এই জায়গায় দমন হয়। কেন? কারণ হচ্ছে আপনি যদি সত্যকে সত্য হিসেবে না ধরেন, আপনি একদমই যেটা ওপেন সিক্রেট, যেটা ভিডিওতে আমরা দেখেছি, আমার চোখের সামনে লাশের মিছিলে আমি দেখেছি, গুলি করে মানুষ মারা হয়েছে আমার পাশে আমরা দেখেছি, মানে সারা দেশের মানুষ তো গত জুলাই কি হয়েছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো এরপরও কিন্তু আমরা এখন আবার বলতে শুনি যে এটা একটা গন্ডগোল ছিল। আপনি যখন গন্ডগোল ছিল বলছেন, তখনও কিন্তু অনেক বেশি সংখ্যক মানুষ চোখে দেখতে পারতেছে না। আমি নিজে কথা বলেছি এরকম অনেকের সাথে, যারা চোখে দেখতে পারতেছে না, মানে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। তো আপনি মানে কি দিলে সেই অভাবটা পূরণ হবে? একটা মানুষ চোখে দেখতে পারে না, সে বেঁচে থেকেই বা কি করবে? হাত নাই, পা নাই, এত মানুষ মারা গেল, এত মানুষ আহত হলো, এরপরে আপনি যখন এটাকে অস্বীকার করেন এবং কোনোভাবেই নিয়ে বিনিয়ে সেটার পক্ষে স্ট্যান্ড নেন, তাহলে আমি মনে করি তার সর্বোচ্চ শাস্তি দেওয়াটা স্বাভাবিক, দিতেই পারে। এইখানে আপনি যদি বলেন যে মতের দমন, সেটা আমি বলবো যে তাহলে আর মানবাধিকার বলতে কিছু থাকলো না। হ্যাঁ, যে আপনি সরাসরি বিপক্ষে স্ট্যান্ড নিলেন। এখন আমরা আওয়ামী লীগের যে পক্ষ থেকে এখনো ফেসবুকে বিভিন্ন জায়গায় বলতে শুনি যে এখানে কিছু একটা হয়েছিল, এখানে গন্ডগোল হয়েছিল, এখানে কিছু মানুষ মারা গেছে, কি যেন একটা ধোঁয়াশা তৈরি করতে চায়, কি যেন একটা মেকি কিছু বানাতে চায়। তো মানুষগুলোতে এতগুলা মানুষ মারা গেল, এতগুলা মানুষ আহত হলো, এটা তো আর মিথ্যা না। তো আপনি যখন একটা সরকারি চাকরি বলেন বা একটা যে কোনো পজিশনে থেকে আপনি যদি এটার পক্ষে স্ট্যান্ড নেন যে না এখানে তেমন কিছু হয় নাই, তাহলে আপনাকে আর ওই চাকরি, আমি মনে করি সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, সে যে পজিশনই হোক, সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া যেতেই পারে। আপনি মানবাধিকারের কথা বলছিলেন, এখানে কি সেও মানবাধিকারের দাবি করতে পারে না যে কেবল মতের কারণে তাকে চাকরির বরখাস্ত করা? হ্যাঁ, সেটাই তো বললাম আমি, যে মতটা কি একটা মানুষকে অস্বীকার করলো, হ্যাঁ, একটা মানুষকে মেরে ফেলা হইলো, দেন আমি এখানে বললাম যে মানুষটাকে মারা হয় নাই, কিন্তু এটা তো সত্য যে সেই মানুষটা মারা গেছে, এটা তো সত্য সে পঙ্গু হয়ে গেছে, এটা তো আর মিথ্যা না। কিন্তু আমি যদি জেনে শুনে বুঝে তারপরও বলি যে না এখানে খুন করা হয় নাই, এখানে মানুষ মারা হয় নাই, তাইলে আর এটা মতের, তার মানে আওয়ামী লীগের যারা যারা অস্বীকার করছে সবাইকে শাস্তি দেওয়া উচিত, আই থিংক সো, খুনে জড়িত না থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা দায়ী, যারা সম্মতি উৎপাদন করে মৃত্যুর জন্য, যারা সম্মতি উৎপাদন করে রক্তের জন্য, যারা সম্মতি উৎপাদন করে অন্ধত্বের জন্য, তারা প্রত্যেকে দায়ী। সেটা আপনি প্রত্যক্ষভাবে কাউকে খুন করলেন, আর আপনি একটা খুন হয়েছে দেখেও আপনি বললেন যে খুন হয় নাই, আপনিও দায়ী। মানে মিথ্যা সাক্ষী দিলেও তাকে শাস্তি দেওয়া আই থিংক সো, সেই যুক্তি বলছেন ডক্টর সাজ্জাদুল হক রুবেল। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আজকে এনবিআর এর যারা আন্দোলনের সাথে ছিলেন তাদের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এটি আন্দোলনের দমনের পদ্ধতি নাকি এক ধরনের হুমকি? পাশাপাশি এই যে তাপস্বী তাবস্সুমকে বরখাস্ত করা হলো, সেটি নিয়েও একটু আপনার মতামত জানতে চাই। দুটি তো দুই ধরনের ভিন্ন ঘটনা, দুই ধরনের বিষয়। প্রথমে যেটা আসে যে এনবিআর এর যে আন্দোলন হচ্ছে, কেন হচ্ছে আন্দোলন? ঠিক আছে, আপনাদের তো মনে আছে মতিউর রহমানের কথা, ছাগল কাণ্ডের কথা। ধরেন জুলাই মাসে যদি কোটা আন্দোলন এই পর্যায়ে না যেত, তাহলে তো বিগত সরকারের যে দুর্নীতির যে বিশাল উদাহরণ তৈরি হচ্ছিল, রেকর্ড পরিমাণ উদাহরণ তৈরি হচ্ছিল আর কি, সেটাই যথেষ্ট ছিল যে হয়তো আগস্ট সেপ্টেম্বরে একটা গণবিস্ফোরণ হতো এই দুর্নীতি নিয়ে আর কি। বিশেষ করে আমাদের মনে আছে যে 16ই জুলাই বোধহয় আমাদের ছিল হচ্ছে দুদক ঘেরাও কর্মসূচি, কিন্তু পরবর্তীতে আমরা ছাত্র নির্যাতনের প্রতিবাদে কর্মসূচি পরিবর্তন করে নিয়েছিলাম বাম গণতান্ত্রিক জোট আর কি। তো সেই যে মতিউররা কারা ছিলেন, সেই প্রতিষ্ঠানের তো একটা খোলনলচে পরিবর্তন প্রয়োজন, এবং সেই পরিবর্তন করবার চেষ্টাও করা হয়েছে, উদ্যোগও নেওয়া হয়েছে। কর নির্ধারণের জন্য একটি কর্তৃপক্ষ তৈরি হবে, কর আদায়ের জন্য একটি কর্তৃপক্ষ তৈরি হবে। সার্বিকভাবে দেশের স্বার্থে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি। আমার দেশের গরিব মানুষ তো
ট্যাক্স ফাঁকি দেয় না, শ্রমিক ট্যাক্স ফাঁকি দেয় না, গরিব মানুষ যে বিড়ি খায় বিড়ি খেয়েও ট্যাক্স দেয়, বাসের ট্রেনের টিকিট কেটেও ট্যাক্স দেয়। কিন্তু আমাদের তো বড় বড় যারা রাঘব বল রয়েছেন, সমাজ যারা চালায়, যারা মহাজন, তারাই ট্যাক্সটা ফাঁকি দেয় আর কি। তাদের ব্যাংক বলেন, ফ্যাক্টরি বলেন, এমনকি তাদের এনজিও বলেন, সেখানে ট্যাক্স মওকুফ হয়, গরিবের ট্যাক্স মওকুফ হয় না। তো এই বড় লোকদের সাথে সম্পর্ক রাখা এই যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটি সমস্ত প্রতিষ্ঠানই পচে গেছে বিগত সময়কালে, এটাও পচে গেছে। ফলে আমার এই রাজস্ব আদায়ের জায়গাটাকে হচ্ছে গিয়ে শক্ত হাতেই সংস্কার করা দরকার, শক্ত হাতেই পুনর্বাসিত করা দরকার। সেই ক্ষেত্রে নানান রকম হচ্ছে গিয়ে ইস্যু তৈরি করে যে মানে আন্দোলনগুলো তৈরি করা হচ্ছে, সেটার ক্ষেত্রে হচ্ছে নৈতিক সমর্থন করাটা খুব কঠিন, ঠিক আছে। আবার সেখানে চাকরিও না হচ্ছে, সরকার তার মতো করে করতে, এখন সরকারি চাকরি বিধি অনুযায়ী তো ব্যবস্থা গ্রহণ করতেই হবে। সরকার কয়েকবার এটা সরকার করেছে, অতীতেও বিভিন্ন সময় এই উদাহরণ রয়েছে, শুধু এই সময়কালে না, বিভিন্ন সময়কালে এটা হয়ে থাকে আর কি। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা আমরা সেভাবেই দেখছি আমি আর কি। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে গিয়ে যে সরকারি চাকরিজীবী তিনি রাজনীতি কতটুকু করতে পারবেন, সেটা একেবারে চাকরি বিধির মধ্যে আছে, যে আপনি তো রাজনৈতিক দল করতে পারবেন না, আপনি তো রাজনৈতিক মতামত প্রচার করতে পারবেন না, এমনকি আপনি সরকারি দলের মতামত প্রচার করতে পারবেন না, হ্যাঁ, আপনি এনসিপির মতামত প্রচার করতে পারবেন না। যদি আপনি হচ্ছে সরকারি দল নয়, দরকার দল না ধরলাম, তা আপনি এনসিপির মতামত প্রচার করতে পারবেন না। এনসিপির মতামত যদি প্রচার করেন কোনো সরকারি কর্মকর্তা, তো তাকেও একই রকমভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন আছে। এনবিআর ইস্যুতে আমার একটু একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে যে আমার আলোচনাটা একটু শেষ হোক, তারপরে আপনাদের আলোচনার মধ্যে আমি সাথে ঢুকি না আর কি। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা দেখা দরকার, কিন্তু আলোচনার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বা দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আমাদের আবেগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দেখবেন ফ্যাসিজমের পুনরুৎপাদনের ক্ষেত্রে কিন্তু মানুষের একটা সম্মতি আদায় করতে হয়, ঠিক আছে। সেই সম্মতি আদায় করতে হলে কিন্তু পূর্বের ঘটে যাওয়া যে নৃশংসতা বা অত্যাচার, সেটাকে কিন্তু লালন করতে হয়। সেইখানে সেই যে হিংসা, প্রতিহিংসা, সেটাকে লালন করা প্রয়োজন, এবং সেটাকে লালন করেই হচ্ছে গিয়ে একটি বর্গকে চিহ্নিত করে তাকে শাস্তিযোগ্য বা হত্যাযোগ্য এইভাবে করে গড়ে তোলা দরকার। ফলে আমি এক ফ্যাসিজমের হাত থেকে মুক্ত পেয়ে আমি আর নতুন কোনো ফ্যাসিজমের প্রেক্ষিত তৈরি করব কিনা, এটা আমাদের কিন্তু ভাবতে হবে। এটা কি সেরকম উদাহরণ? ঠিক আছে, এটা সেরকম উদাহরণ না। আমি বেসিক্যালি আরশাদ ভাইয়ের আলোচনায় উদ্বুদ্ধ হয়ে বা তার প্রতিক্রিয়ায়, ঠিক আছে, আমার কাছে মনে হলো যে এই জায়গায় একটা চেক অ্যান্ড ব্যালেন্সের প্রয়োজন রয়েছে। চেক অ্যান্ড ব্যালেন্স না হলে দেখা যাবে হচ্ছে যে আমাদের হচ্ছে নিঃসন্দেহে আমার ভাইকে হত্যা করা হলে, নিঃসন্দেহে আমার কর্মী রিজভিকে হত্যা করা হয়েছে, নিঃসন্দেহে আমার কমরেড প্রদীপ কুমার ভৌমিককে হত্যা করা হয়েছে, সেই যন্ত্রণা আমার বুকের ভেতরে আছে আর কি, ঠিক আছে। সেই যন্ত্রণা আমার বুকের ভেতরে আছে। উপদেষ্টা সমালোচনা করেছেন, কিন্তু অন্য দলের পক্ষে প্রচারণা চালানো এই হত্যাকাণ্ডকে আমি জানি না, আমার ইনফরমেশন ল্যাক অফ ইনফরমেশন থাকতে পারে। তিনি সরকারের সমালোচনা করাটার সুযোগও কিন্তু একজন সরকারি চাকরিজীবীর নাই। একজন সরকারি চাকরিজীবীর কিন্তু গভর্নমেন্টের, রাষ্ট্রপতি বলেন বা প্রধান উপদেষ্টা বলেন বা প্রধানমন্ত্রী বলেন, তাদের তো ইয়া করার নাই। আর এমন যদি হয় ব্যাপারটা যে প্রধান উপদেষ্টাকে সমালোচনা করা হচ্ছে আন্দোলনের বিরুদ্ধে, এটা চাকরি বিধিটি আমি খুঁজলাম, এই লাইনগুলো আসলে নাই যে এর সমালোচনা করা যাবে না, এরকম লাইনগুলো এটা আমার লাইন থাকবে। এটা খুব কনভেনশনাল বিষয়, কনভেনশনাল প্রচলিত যে সমালোচনা করা যাবে না, কিন্তু বিধির মধ্যে এরকমটি পাইনি, যদিও থাকতে পারে, অন্য কোনো আইনে থাকতে পারে। আপনার কাছে আমি আসবো এনবিআর প্রসঙ্গে, তার আগে আমি একটু বিরতি নিয়ে আসছি, আপনার মতামতও জানবো। ছোট একটু বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। মির আরশাদুল হক, একটু আপনার কাছেই শুরুতে আসতে চাই। এনবিআর প্রসঙ্গে আপনি একটু বলতে চেয়েছেন, ছোট করে সেটিও জানবো। পাশাপাশি আরেকটি প্রশ্ন আপনার কাছে একই সাথে করি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, পিআর ইস্যু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের আদর্শে বিশ্বাসী নয়, তারা নিজের আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে। মন্তব্য একটু জানতে চাই। না, এটা ওনার ব্যক্তিগত মন্তব্য। কোনো একটা ইস্যুতে যদি একমত না হয়, সেক্ষেত্রে যদি বলা হয় যে
দেশের আদর্শে বিশ্বাস করেন, এটা হইল না আর কি এই বিষয়টা। এনবিআর এর বিষয়টা একটু বলি। এনবিআর এর বিষয়ে আমি যতটুকু খোঁজ খবর পেয়েছি যে আসলে বাংলাদেশের প্রশাসনের যে সবকিছু ম্যাক্সিমাম জায়গায় আপনার দেখবেন যে এডমিন ক্যাডারের একটা আধিপত্য। তো এনবিআর এর যারা কর্মকর্তা তাদের মধ্যেও এই বিষয়টা আমি শুনেছি পার্সোনালি যে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান সবগুলোতে প্রধান কিন্তু ঘুরে ফিরে গিয়ে হয় অ্যাডমিন ক্যাডাররা। এই যে অ্যাডমিন ক্যাডারদের দৌরাত্ম্য, সেটা এখন এনবিআর এর পক্ষ থেকে এনবিআর ক্যাডাররা যারা ট্যাক্স ক্যাডার যারা, তারা বলছেন যে এখানেও একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা। আমি এতটুকু আমার অবজারভেশন, আমি সেটার সাথে অনেকটা একমত। কারণ আপনি দেখবেন ধরেন দুদকের যারা কর্মকর্তা 15 বছর 20 বছর ধরে চাকরি করে, দুদকের কিন্তু প্রধান তারা হতে পারে না। অ্যাডমিন ক্যাডার থেকে এসে দুদকের প্রধান হয়। ক্যাডার বৈষম্য আছে, কিন্তু এনবিআর এর এইখানে তো সরকার বলেনি যে এখানে অ্যাডমিন থেকে এখানেও এরকম একটা সম্ভাবনা আছে। এখানেও একটা সম্ভাবনা আছে যে ঘুরে ফিরে আপনি দেখবেন উপসচিব এবং এর উপরে ওই ঘুরে ফিরে অ্যাডমিন ক্যাডারদের একটা আধিপত্য। তো এনবিআর এর ইস্যুটা আমার কাছে মনে হয় আরো সফটলি হ্যান্ডেল করা যেত। আর পিআর পদ্ধতিতে যে নির্বাচন যেটা বলেছেন, সেটা কিন্তু আসলে আলোচনা হচ্ছে, এখনো সিদ্ধান্ত হয় নাই। তবে আমি মনে করি যে এটা হলে খুব একটা খারাপ হয় না। সব মতের মানুষের অংশগ্রহণ সংসদে থাকে, এটা বিবেচনা করা যেতে পারে। আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, বিশেষ করে জুলাইয়ের পরে আমরা পার্সোনালি আমরা অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে বাংলাদেশটাকে আমরা চেঞ্জ করব। কিন্তু আমরা ঘুরে ফিরে দেখতেছি যে এখনো আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, আমরা একচ্ছত্র আধিপত্য চাই, সব কিছুতে মানে আমাদের নিয়ন্ত্রণে থাকবে, যে কোনো দল হতে পারে সেটা। হ্যাঁ, প্রত্যেকটা দলের এই মানসিকতাটা আমরা দেখি যে একক আধিপত্য চাই, অন্যকে স্পেস দেওয়া, সবাইকে নিয়ে চলা, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই মেন্টালিটিটা পিআর হলে কি সকলের স্পেস নিশ্চিত হবে? একটা সুযোগ তৈরি হয়, পার্সেন্টেজ আকারে যদি আপনি দেখেন একটা সুযোগ তৈরি হয় যে কারো যদি ভোটার সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের ওই পার্সেন্টেজটার মাধ্যমে একটা আপনি সংসদে প্রতিনিধিত্ব পেলেন, এটা খুব একটা খারাপ না আমার দৃষ্টিতে। কিন্তু বিশ্বের খুব বেশি দেশে যে পিআর এর নজির আছে এমনটাও তো না, খুব একটা নজির নেই। সেক্ষেত্রে আরেকটু পর্যালোচনা করা যেতে পারে। পর্যালোচনা করা হচ্ছে। ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, জুলাই অভ্যুত্থান নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন, যতক্ষণ না দুঃখ প্রকাশ করছো শান্তি পাবে না। একটু আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগ আসলে দুঃখ প্রকাশ করবে সে আশা করা যায় কিনা, পাশাপাশি আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করলেই কি শান্তি পাবে বলে মনে করেন? এটা তো ওনার বক্তব্য, উনি কেন বলছেন কি বলছেন তার দায়িত্ব তো আমরা নেব না। ঠিক আছে, উনি শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে উনি শান্তি পেতে পারেন। ঠিক আছে, তবে আমরা তো এখন পর্যন্ত দেখিনি যে তারা দুঃখ প্রকাশ কিংবা ক্ষমা প্রকাশ করেছে। যদিও আমাদের দেশের চলই হচ্ছে যে অপরাধ করবার পর দুঃখ প্রকাশ করে, বেশি রাজনীতিবিদ হলে তো তার ভুল কোনদিন সে স্বীকার করবে না আর কি। দেশে খুব কম রাজনৈতিক দলই আছে ভুল স্বীকার করে। এই 71-এর ভুল তো 54 বছরে এখনো ঠিক মতো স্বীকার করলেন না, নানাভাবে ইনিয়ে বিনিয়ে 47 থেকে 71 মিলিয়ে ঝিলে একটা কথা বললেন আর কি তিনি সেদিন, যেটাতে হচ্ছে স্পষ্টভাবে যে 71 সালে তারা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তার জন্য লক্ষ লক্ষ লোক মারা গেছে। সেই লক্ষ লক্ষ লোক মারার সম্মতি উৎপাদন তারা করেছেন, ধর্ষণের সম্মতি উৎপাদন তারা করেছেন। ঠিক আছে, সেটা 54 বছরে তারা ক্ষমা প্রার্থনা করেননি। আজকে যে দেশের জন্মর বিরোধিতা তারা করেছিলেন, আজকে তারা সেই দেশের রাষ্ট্র ক্ষমতার দখলের স্বপ্ন দেখছেন, সেই দেশের কুর্সি দখলের স্বপ্ন তারা দেখছেন আর কি। তো এটাই তো বাংলাদেশের হচ্ছে গিয়ে হাল হাকিকত। তো সেই হাল হাকিকতের মধ্যে দিয়ে তো এটা তো মাত্র 1 বছর গেল। তো ওনারা তো এখন পর্যন্ত তাদের যেটুকু আমরা দেখছি সামাজিক মাধ্যমে তারা মাঝে মাঝে ক্রীড়া প্রতিক্রিয়া ব্যক্ত করছে, তারা তো ক্ষমা প্রার্থনা করেননি, বা ক্ষমা কেন, তারা ভুলই স্বীকার করেন না, অন্যায় স্বীকার করেন নাই, দুঃখ প্রকাশ করেন নাই। ফলে আমি তাদের কাছে সেই প্রত্যাশাও করি না। ঠিক আছে, যে তারা দুঃখ প্রকাশ করবে বা ক্ষমা প্রকাশ করবে তারপর কথাবার্তা শুরু হবে, আমি সেটা প্রত্যাশা করি না। আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা তাদেরকে করেছি, এখন রাজনৈতিক এবং আইনগতভাবেই বিগত সরকারকে মোকাবেলা করা প্রয়োজন রয়েছে। এখানে ভাব বিনিময়ের অত সুখ দুঃখ আই এম সরি বলার সুযোগ নেই আর কি। কারণ আজকালকে আমরা দেখি তো, বর্তমান সরকারও দেখি যে অনেক বড় বড় ঘটনার পর আই এম সরি বলে ফেলে আর কি। এপিএসের 300 কোটি টাকা 400 কোটি টাকা মেরে ফেললো, আই এম সরি। বা বাবার নামে ভুলে লাইসেন্স চলে গেল, আই এম সরি। অস্ত্র চলে গেল এয়ারপোর্টে, আই এম সরি। আই এম সরি আর শুনতে চাই না, এটা আওয়ামী লীগের কাছে তো শুনতে চাই না, বর্তমান যারা দায়িত্বশীল আছে তাদের কাছেও আই এম সরিতে আমরা থামবো না।
জি, আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে সংস্কার ইস্যুতে আজকেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি কৌশলী প্রচারণা চালানো হচ্ছে, বলা হচ্ছে বিএনপি সংস্কার মানছে না, অথচ বাস্তবে আমরা বহু আগেই সংস্কারের নির্দেশনা দিয়েছি। এই কৌশলী প্রচারণা বলতে আসলে আপনারা কি বোঝাতে চাইছেন? নাকি অবস্থাটা এমন যে সংস্কারের অনেক দাবির সাথে যেহেতু বিএনপির সাথে অন্য দলগুলোর মিলছে না, ফলে এক ধরনের পাবলিক পারসেপশনই তৈরি হয়েছে যে বিএনপি সংস্কার বিমুখ? জি দেখুন, আসলে সংস্কার নামক শব্দটা তো আমাদের দেশে খুব একটা পরিচিত শব্দ না। বিশেষ করে আজকে যারা সংস্কার নিয়ে খুব বেশি সোচ্চার, তাদের মুখ থেকে 5 তারিখের আগে কখনো সংস্কার শব্দটি শোনা যায়নি। অথচ 3-3.5 বছর আগে এটা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, একেবারে টোটাল একটা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার সংস্কার প্রস্তাব এটা উত্থাপন করা হয়েছিল। তাদের কাজ শুরু করা হয়েছে আরও 1-2 বছর আগের থেকে। এর আগে 27 দফা ছিল। তো সেই ক্ষেত্রে বিএনপি মহাসচিবের বক্তব্যটা তো আপনি যথার্থই বলতে পারেন যে সংস্কার নিয়ে কাজ শুরু করেছে বিএনপি আগে, সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি আগে। সেই সংস্কারকে এখন এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে, এখন মনে হয় যে সংস্কার মনে হয় এই কারো কাছে খুব বেশি পজিটিভ একটা জিনিস, কারো কাছে খুব নেগেটিভ একটা জিনিস। এখন মনে হচ্ছে সংস্কারের নামে আপনার কোনো কিছু মনে হয় দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। এখন মনে হচ্ছে সংস্কারের নামে ওখানে শুধু প্রতিদিন ভুরি ভোজের আয়োজন করা হচ্ছে। এখন মনে হচ্ছে সংস্কারের নামে কেউ কাউকে চাপাচাপি বা ঝাপাঝাপি একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে। অথচ সংস্কার তো মঙ্গলের জন্য করা উচিত। যে কোনো সংস্কারই, রাষ্ট্র সংস্কার হোক, ব্যক্তি সংস্কার হোক, পরিবার সংস্কার হোক। আপনি একটু আগে যে বিষয়টা বলছিলেন, যে ডক্টর মঈন খান যে কথাটা বলেছিলেন যে দেশের কি শব্দটা ছিল, যারা পিয়ারের কথা বলে তারা দেশের আদর্শে বিশ্বাস করে, দেশের আদর্শে বিশ্বাস করে না। তো এই পিয়ারের শব্দটাও তো আমরা পরিচিত ছিলাম না। কেউ কেউ দুষ্টুমি করে লেখে যে পিয়ারের অর্থটা কি। একজন লিখছিল যে বিয়ে করব আমি, কোন বাড়িতে বিয়ে করবো এটা ঠিক করব, ওই বাড়ির লোকজন ঠিক করে দেবে যে কোন মেয়েটা আমার বউ হবে। অর্থাৎ কোন মেয়েটা আমি নির্দিষ্ট করে বিয়ে করতে পারবো না। এটা হচ্ছে হাসি ঠাট্টার ছলে আপনি যদি মনে করেন এটা। অন্য দৃষ্টিকোণ থেকে আপনি দেখুন যে একটা জোট যদি হয়, আজকেও দেখ, আর এগুলি তো এক ধরনের মনে হচ্ছে যে নির্বাচনটাকে দীর্ঘায়িত করা, একটা অনির্বাচিত সরকারের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া এবং ষড়যন্ত্র। আমি বলবো এই ষড়যন্ত্র অংশ হিসেবে এক একটা ইস্যুকে সামনে নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবগুলোতে যদি বিএনপির সম্মতি থাকে তাহলে তো দেরি হওয়ার কথা না। আপনারা বলছেন পিআর থেকে আসলো, পিআর পদ্ধতি, সেটি দলের প্রস্তাব। সংস্কার কমিশনের যেসব প্রস্তাব, সেটা বললাম, সংস্কার কমিশনের সব প্রস্তাবেই যদি একমত হতে হবে তাহলে কমিশন হলো কেন? আলোচনা হচ্ছে কেন? সকাল বিকাল আলোচনার জন্য ডাকা হচ্ছে কেন? আলোচনার টেবিল থেকে গিয়ে দলের সঙ্গে পরামর্শ করার কথা বলা হচ্ছে কেন? সব বিষয়ে যদি আপনাকে একমত হতে হবে তাহলে আপনি বলেই দেন যে এই সংস্কার করা হলো। সংস্কার তো আপনি আলোচনা করে দেশ এবং জাতির স্বার্থে করবেন, এবং সংস্কারটা বাস্তবায়ন করবে কে? রিয়াজ সাহেবরাই করবেন না ইউনূস সাহেবরা করবেন, নাকি পরবর্তী সরকার করবেন? তো পরবর্তী সরকার যেটা করবে সেটা যদি আপনি জোর করে চাপিয়ে দেন তাহলে সেই সংস্কার দিয়ে আপনার কি লাভ হবে? সেটা বাস্তবায়ন হবে, বাস্তবায়ন যোগ্য কিনা আপনি দেখেন। এই যে হঠাৎ করে আপনার এই যে চরমনায়ের পীর সাহেবের ওই হঠাৎ করে চরমনায়ের পীর সাহেবের মেজোজন যেভাবে বললেন যে বিএনপি কি ক্ষমতায় আসতে দেওয়া হবে না, এটা কোন গণতন্ত্রের ভাই? এটা কোন ইসলাম রে ভাই? আপনি বলতেছেন যে এদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না, তার মানে কি জনগণ ভোট দেখ আর না দেখ আমার লক্ষ মানুষের সামনে ঘোষণা দেওয়া যে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। আপনি পিআরের ব্যাপারে দেখুন, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বললেন যে পিআর ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আমরা করতে দেব না। এটা কোন ধরনের ঘোষণা? এটার নাম কি সমঝোতা? এটার নাম কি আলোচনা? পিআর আর নামের সঙ্গেই তো এই দেশের মানুষ এই গত সপ্তাহ 10 দিন যাবৎ শুনছে। তো পিআর দিয়ে কি হবে? আপনি দুই দল বা একটা জোট
একই জোট, ধরেন আপনি বিএনপি এবং এনসিপির সঙ্গে জোট হলো, আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছেন, আলোচনায় অংশ আমাকে নেওয়ার এই জন্য কথাটুকু আপনি একেবারে 30 সেকেন্ড, যে একটা জোট থেকে দুজন নির্বাচিত হলো, দুইজনই আমার দল এবং ওনার দল, দুই দলের মনোনীত প্রার্থী এক এলাকার হলো, তাহলে আরেক এলাকার উন্নয়নগুলো কে দেখাশোনা করবে? পিআর পদ্ধতির বিরোধিতার প্রসঙ্গে বলছেন। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।